হ্যাঁ রে, একটু নার্ভাস লাগছে। ঠিক সেই সময় ইলার চোখ সামনের দিকে পড়ল। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। সামনের স্টুডেন্টের ভিড়ের আড়ালে দাঁড়িয়ে কেউ তাকে দেখছে। কালো লেদার জ্যাকেট, ঢেউ খোলানো চুল, গলায় ঝুলছে একটা ছোট্ট হেডফোন, আর কাঁধে ঝোলানো গিটার। লিয়ান আজকে তাকে অন্যরকম লাগছে। চুল একটু উঁচু করে সেট করা, ঠোঁটে হালকা হাসি, চোখে এক অদ্ভুত শান্ত গভীরতা। ডান পাশের গলায় সেই বাটারফ্লাই ট্যাটু আজ আরও স্পষ্ট, আরও আকর্ষণীয়। পুরো ক্যাম্পাসের মেয়েরা যেখানে তাকে দেখে হা করে তাকিয়ে আছে, আর সেখানে আজ লিয়ানের চোখ কেবল একজনের দিকেই আটকে আছে, সেটা ইলা। ইলা তাকাতেই লিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু চোখে চোখে স্পষ্ট লিয়ান ভেতর থেকে ঝড় সামলে শান্ত দেখানোর চেষ্টা করছে। হাই শিজুকা, প্রস্তুতি কেমন? ইলার গলার শব্দ আটকে গিয়ে বলল, ব- ভয় লাগছে একটু। টেনশন নেওয়ার কিছু নেই, তুমি পারবে ইরা। তুমি স্টেজে উঠলে পুরো জায়গাটা আলোকিত হয়ে যাবে, তাই অল দ্য বেস্ট। তুমি দারুণ করবে। লিয়ানের কথায় ইলার বুকের দূর দূর আরো বেড়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গলায় যেন আওয়াজ আটকে গেল। হালিমা তাড়া দিয়ে বলল, চল চল, আমাদের পালা। স্টেজের দিকে হাঁটার সময় ইলার কানে লিয়ানের শেষ কথাটা আবার বাজলো। ঘর্ষক মাইকে ঘোষণা দিচ্ছে নেক্সট পারফরম্যান্স ইলা অ্যান্ড হালিমা। হইচই করে উঠল সবাই। ইলা ও হালিমা স্টেজে উঠে। ইলা আজ পরেছে কালো ফোল্ড লম্বা গাউন, পেছনটা ওপেন স্টাইল, হালকা সিলভার স্টোনে সাজানো। হালিমা লাল গাউনে আগুনের মতো জ্বলছে। বিট পড়তেই মিউজিক শুরু। মনের রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। ইলা প্রথম স্টেপ, হালিমার সঙ্গে সঙ্গে সাউন্ড করে আসে। দুজনের মুভমেন্ট এতটাই পারফেক্ট যে পুরো অডিটোরিয়ামের তালে তালে বাজতে লাগলো। ইলার গাউন দুলে উঠছে, চুল বাতাসে নাচছে। তার চোখে একটা আত্মবিশ্বাসের ঝিলিক, যেটা লিয়ান ঠিক কাছে দাঁড়িয়ে গভীরভাবে দেখে যাচ্ছে। পরের বিটে ধিনতা না ধিনতা না 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 না, আজ বাজে রে বাজে, মন শোনে না মানা। স্টেজের নিচে ছেলেরা হইচই শুরু করলো। অনেকে দাঁড়িয়ে নাচতে শুরু করে দিল। পাশে কেউ চিৎকার করলো। পুরো স্টেজ যেন আগুনে জ্বলছে দুজনের নাচে। মিউজিক থামতেই সবাই চিৎকার করে হাততালি দেয়। হল ভরে ওঠে করতালিতে। ইলা একটু শ্বাস নিতে নিতে তাকালো। ঠিক ওই মুহূর্তেই তার চোখ ঠেকলো দূরে একদম পেছনের কোলামে দাঁড়িয়ে থাকা দুটি চোখের দিকে। চোখ দুটো ইলাকে কাঁপিয়ে দিচ্ছে। সেই চোখ দুটো শান্ত নয়, সেগুলো ঝড়, একটা দহন, একটা অধিকার। এটা আর কেউ নয়, আরিয়ান। সেই রুক্ষ গম্ভীর মুখটা, চোখে সানগ্লাসের তোলা, মাথায় সানগ্লাসটা খুলে হাতে নিল আরিয়ান। চোখ দুটো ধারালো, দৃষ্টিতে জ্বালা, তাৎক্ষণিক রাগ আর টান একসাথে। ইলার বুক কেঁপে উঠল। হঠাৎ যেন অক্সিজেন কমে গেল। তার হাত কাঁপতে শুরু করলো। হালিমা চিৎকার করল, ইলা, নাম নাম। ইলা যেন নিজেই বুঝে উঠতে পারছিল না কি হবে। সে তাড়াতাড়ি স্টেজ থেকে নামার সাথে সাথে ইলার হাঁটু কাঁপা শুরু করছিল। তার বুকের ভেতর দূর দূর শব্দ হচ্ছিল। মাথার পেছন দিকটা যেন গরম হয়ে উঠছে। লজ্জা, ভয়, অস্বস্তি সব একসাথে। হালিমা তার হাত টানছিল, কোথায় যাচ্ছিস? এদিকে চল। কিন্তু ইলা কিছু শুনছিল না। ওর চোখ দুটো এক জায়গায় আটকে ছিল। দূরে অডিটোরিয়ামের ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা মানুষ। ইলা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই সেই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ইলা এসে পাশে দাঁড়ালো। আরিয়ান সানগ্লাস হাতে ধরে দু হাত বুকে ভাঁজ করে তাকিয়ে আছে। ইলার যেন মনে হচ্ছে একজন ক্যাডেট অপরাধ করে শিক্ষকের সামনে দাঁড়িয়ে আছে। ইলা দাঁড়িয়ে শুকনো ঢোক গিল। পায়ের আঙ্গুল কুঁচকে গেল ভয় আর অস্বস্তিতে। কেমন আছেন? সাধারণ প্রশ্ন, কিন্তু তার গলা এতটাই ভারী আর কড়া ছিল যে ইলা কেঁপে উঠল। ইলা গলা ঠিক করে বলল, জি জি, ভালো আছি। এই মুহূর্তে নবিতা। আরিয়ান চোখ সরায় না। তার দৃষ্টি তীক্ষ্ণ, মেশালো রাগ বোঝা যাচ্ছে। আরিয়ান খুব শান্ত গলায় বলল, পাবলিক প্লেসে এভাবে ডান্স করার কি খুব দরকার ছিল? ইলার বুক ধুকধুক করছে। মনে হচ্ছে আরিয়ানের মাথা গরম হয়ে যাচ্ছে।
এই বুঝি ইলার গালে আরিয়ানের হাতের 5টা আঙ্গুলের ছাপ পড়বে। ইলা ভয়ে কুপোকাত। ইলা মিনমিনিয়ে বলল, আমার প্রোগ্রাম ছিল, সবাই রিকোয়েস্ট করছিল। ইলার এভাবে কথা বলতে দেখে আরিয়ান শুকনো হাসি দিল। হুম, সবাই রিকোয়েস্ট করলো আর আপনি ধীরে ধীরে করে ডান্স করতে শুরু করে দিলেন। ইলা আরিয়ানের এই কথা শুনে চোখ তুলে তাকালো। দৃষ্টিতে কষ্ট জমে আছে। রাগ যতটা নয় তার চেয়ে বেশি একটা অদৃশ্য দাবি দেখতে পাচ্ছে ইলা। যেন আরিয়ান বলছে, তুমি আমার। এইভাবে অন্যের সামনে ডান্স করাটা আমার মোটেও ভালো লাগেনি। আমি তো শুধু নাচছিলাম, এত কিছু ভাবিনি আমি। আরিয়ান এক পা এগিয়ে ইলার বেশ কাছে এসে দাঁড়ালো। ইলা একটু পিছিয়ে গেল, কিন্তু আরিয়ান জায়গা দিল না সেটা পূর্ণ করে আরো কাছে এসে দাঁড়ালো। আপনি এত কিছু ভাবেননি ঠিক আছে, কিন্তু আপনাকে দেখে বাকিরা কি ভাবছে সেটা দেখেছেন? আরিয়ানের এমন কথা শুনে ইলার শব্দ গলায় আটকে গেল। এই গরমের মধ্য থেকে ইলার গায়ের লোম দাঁড়িয়ে গেল। ওরা সবই আপনার দিকে যেভাবে তাকাচ্ছিল, আপনি সেটা দেখেননি? আমি আমি সেসব দেখিনি। আরিয়ান এবার একটু নিচু হয়ে ইলার চোখে চোখ রাখলো। কিন্তু আমি দেখেছি। ইলা আর কথা বলতে পারছিল না। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু আটকে আছে। ইলার হাত ঠান্ডা হয়ে গেছে, হালকা কাঁপছে। আরিয়ান সেটা বুঝতে পেরে কোমল গলায় বলল, আপনি কি জানেন, আপনাকে দেখে মানুষের মাথা ঘুরে যায়। ইলা লজ্জায় স্থির থাকতে পারছিল না। মনে হচ্ছিল মাটি ফেটে গেলে ভালো হতো। ইলা আস্তে বলল, আমি তো শুধু পারফর্ম করছিলাম। হ্যাঁ, কিন্তু আপনি নিজের সৌন্দর্য বলছেন না এলা। যারা দেখেছে তারা সবাই বুঝেছে। দয়া করে এসব বলবেন না। আরিয়ান গভীর শ্বাস নিল। তার গলা নরম হলো। আমি রাগ করি নাই, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম। ইলা কিছু বলল না, চুপ হয়ে আছে। ইলা বুঝতে পারছে না কি বলা উচিত। আরিয়ান চোখ সরালো না, খুব নিচু খুব সত্যি গলায় বলল, আপনি বুঝবেন না, আপনার দিকে সবাই যেভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল আপনি কোনো খাবার জিনিস, সবগুলো শকুনের মতো তাকিয়েছিল। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। ইলার নিঃশ্বাস আটকে গেল। মনে হলো তার ভেতরটা গলে যাচ্ছে। ইলার শরীর হালকা কাঁপছিল। ইলা মাথা নিচু করে বলল, আপনি এমন কথা কেন বলেন? কারণ এগুলো সত্যি। আমি আপনাকে দেখে নিজেকে হারিয়ে ফেলি, আর সেখানে শকুনগুলো তো। আরিয়ান আর কিছু বলতে পারল না, চুপ হয়ে গেল। ইলা আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান আবার বলল, এভাবে আর নাচবেন না প্লিজ, ইচ্ছে করলেও নাচবেন না। আমি অন্য ছেলেদের দৃষ্টি আপনার প্রতি সহ্য করতে পারবো না, কারণ ইসলামের শরীয়ত মোতাবেক আপনি আমার স্ত্রী। আপনাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। ঠিক আছে। আরিয়ান চোখ নামিয়ে একটু হাসলো, একটু ক্লান্ত। এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছে। আপনি আমাকে দেখতে এসেছিলেন? না, আমার একটা কাজ ছিল, সেটার জন্য এসেছিলাম। ও হ্যাঁ, আপনার নাম্বার আমার কাছে নেই, আপনার নাম্বারটা পাওয়া যাবে? ইলা নাম্বার দিয়ে দিল। আরিয়ান নাম্বার সেভ করে রাখলো। ইলা ফুল নাম দিয়ে। হঠাৎ ভিড় থেকে হালিমা চিৎকার করল, ইলা, তুই কোথায়? আমি তোকে সার্চ দিচ্ছি, কোথাও পাচ্ছি না। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। কিন্তু যাওয়ার সময় ইলা পেছনে ঘুরে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান শুধু হাসলো, সেই গভীর টান টান সেই মায়াময় হাসি। ইলা ভয়ে ভয়ে চলে গেল হালিমার কাছে। পেছনে আরিয়ান দাঁড়িয়ে রইল, কিন্তু ইলার থেকে দৃষ্টি সরাতে পারল না। ইলাকে আজ সত্যি অনেক সুন্দর লাগছে। মনে মনে শুধু বলল, এলা ফুল, তুমি যদি জানতে আমি তোমাকে কতটা। বাকিটা বলার আগেই পেছন থেকে কেউ একজন হঠাৎ বলল। এক্সকিউজ মি। আরিয়ান ঘুরে দাঁড়ালো। একটা লম্বা স্টাইলিশ ছেলে, কাঁধে গিটার ঝুলানো, হেসে দাঁড়িয়ে আছে। ভাই, আপনাকে খুব চেনা চেনা লাগছে, আগেও কোথাও জেনে দেখেছি। আরিয়ান ঠোঁটের কোণে হালকা হাসি আনে, যেটা ইলা খুব কম দেখেছে আরিয়ানের মুখে। হতে পারে ভার্সিটিতে দেখেছেন, আমি প্রায় এখানে আসি। ও আচ্ছা, ঠিক আছে, সরি ডিস্টার্ব করলাম মনে হয়। আচ্ছা, অন্য সময় কথা হবে, এখন আসি। ইলা দৌড়ে যায় হালিমার কাছে। ইলা হাঁপিয়ে গেছে। ইলার এই অবস্থা দেখে হালিমা বলে, এই, কই হারাই গেছিলি? আমি তো খুঁজে খুঁজে শেষ। কিছু না, আমি একটু বাইরে গিয়েছিলাম। বাইরে কি করছিলি? আর বাকি ডান্স পারফরমেন্স আছে, আমাদের স্টেজে ডাকছে আবার। না রে, আর ডান্স করবো না, মাথা ব্যথা করছে। মাথা ব্যথা নাকি কেউ মাথা গরম করে দিল? না রে প্লিজ, আর স্টেজে না যাই, আর ডান্স করতে ভালো লাগছে না। হালিমা ইলাকে দ্বিতীয়বার দেখে নেয়। হালিমা দেখতে পায় ইলার চোখে ভয়, লজ্জা, টেনশন আর দ্বিধা মিশ্রিত কিছু আছে।
হালিমা বুঝেও কিচ্ছু জিজ্ঞেস করে না, শুধু বলে, ঠিক আছে চল, নাম কেটে দিয়ে পানি খাই আগে। দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের চোখ দুটো এখনো ইলাকেই দেখছে। হালিমার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে, কিন্তু আরিয়ানের সাথে থাকলেই কেমন ভীত হয়ে থাকে, ভয়ে থাকে মেয়েটা। কিন্তু ইলা হাসলে অনেক সুন্দর লাগে। কিন্তু ইলাফুল যতই ভয়ে পালাক আরিয়ানের থেকে, আরিয়ানের চোখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। হালিমার সঙ্গে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল ইলা। চারিদিকে আলো, মিউজিক, হাসির শব্দ, সবকিছু মিলিয়ে ভার্সিটির প্রোগ্রাম জমে উঠেছে। কিন্তু ইলার কানে যেন কিছুই শুনছে না, তার কানে শুধু একটা কথাই বাজছে। এইভাবে পাবলিক প্লেসে ডান্স করা কি খুব দরকার ছিল? আরিয়ানের সেই গম্ভীর আদেশ মাখা কণ্ঠটা মনে পড়তেই ইলার বুক কেঁপে ওঠে। হালিমা পানি আনতে ভিড়ে যায়। ইলা বাইরে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। জানালার ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, কিন্তু বুকের ভেতর উত্তাপ কমছে না। ঠিক তখনই একটা শক্ত স্থির উপস্থিতি পেছন থেকে এসে থামে। ইলা ধীরে ঘুরে তাকায়। পেছনে তাকিয়ে দেখে আরিয়ান তার থেকে 2 ধাপ দূরে দাঁড়িয়ে আছে। চোখে সেই একই অদ্ভুত শান্ত আগুন, মুখে চাপা রাগ, কিন্তু শরীরের ভাষায় দারুণ নিয়ন্ত্রণ। একটু সময় দিতে পারবেন আমাকে? আরে হালিমা আসছে, আর সবাই দেখলে কি বলবে? আরিয়ান ইলার সামনে এগিয়ে আসে। ইলা ভয় পেয়ে যায়। আরিয়ান ধীরে ধীরে বলে, হালিমা আসার আগে কথা শেষ করে নেব। ইলা চুপচাপ মাথা নাড়িয়ে দাঁড়িয়ে থাকে। আরিয়ানের প্রশ্ন যা ইলার নিঃশ্বাস বন্ধ করে দেয়। আপনাকে দেখে আমার একটা প্রশ্ন মনে হচ্ছে। কি প্রশ্ন? আপনি কি সবকিছুতে এভাবে ভয় পান? আমি ভয় পাই না। আরিয়ান হালকা ঝুঁকে আসে ইলার দিকে, তার কণ্ঠ গভীর, যেটা ইলার বুকের ভেতর আগুন ধরিয়ে দেয়। তাহলে যখন আমাকে দেখেন, আমার সামনে আসেন, তখন আপনার হাত পা ঠান্ডা হয়ে যায় কেন? ইলার মাথা একদম নিচু। সে উত্তর দিতে পারে না, কারণ উত্তরটা নেই ইলার কাছে। সত্যি তো, ইলা আরিয়ানকে দেখে অদ্ভুতভাবে কাঁপতে থাকে। আরিয়ান ইলার মুখের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে। আপনাকে কি আমি এত ভয় দেখাই? ইলা মাথা নাড়ে, একসাথে ভয় আর অন্য কিছুতে বুক ধুকভুক করে। আরিয়ান তার দিকে তাকিয়ে থাকে আরো কিছুক্ষণ, তারপর বলে, যাই হোক, আপনি ডান্স অনেক ভালো করেন। ইলা অবাক, এটা আরিয়ান বলছে। এই মানুষটা তো খুব কমই প্রশংসা করে। ইলার মুখ লাল হয়ে যায়। থ্যাঙ্কস। ইলা একটু হাসার চেষ্টা করে আরিয়ান ইলাকে দেখে। তারপরে আরিয়ান এবার একটু কড়া গলায় বলে, কিন্তু আমি আবার আপনাকে ওই স্টেজে দেখলে আমার হাত আর আপনার গাল মনে থাকবে তো? ইলা হকচকিয়ে যায় আরিয়ানের এমন কথা শুনে। একটু আগেই প্রশংসা করলো, আবার এখন বলে স্টেজে যেন না ওঠে। কেন? এই কারণটা এখন বলে আপনি আরও ভয় পাবেন। ইলার মাথা ঘুরে যায়। সে আর কোনো কথা বলতে পারে না। ঠিক তখন হালিমার চিৎকার। ইলা পানি নে, তোর জন্যই এনেছি। হালিমা বের হয়ে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে। হালিমা আরিয়ানকে দেখে কি বলবে বুঝতে পারে না। ভাইয়া কেমন আছেন? না 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 না, আসসালামু আলাইকুম। হালিমার এই কাণ্ড দেখে আরিয়ান মুস্কি হেসে সালাম নেয়। ইলা হাসা শুরু করে দেয়। এটা দেখে হালিমা বলে, ধুরবাল, আমি সব গুলিয়ে ফেলি সবসময়। অন্যদিকে হালকা অন্ধকারে দাঁড়িয়ে কেউ একজন সব কিছু দেখছিল। সেটা লিয়ান। তার চোখ লাল, মুখ স্থির, হাতে ব্যান্ডেজ জড়ানো। ইলাকে আরিয়ানের সঙ্গে কথা বলতে দেখে তার বুকের ভেতর আবার মোচড় দেয়। আবার শিজুকা কার সাথে হাসছে এভাবে? এটা কি তার জামাই তাহলে? লিয়ান ধীরে ধীরে বেঞ্চে বসে পড়ে, মাথাটায় হাত দিয়ে ঢেকে ফেলে। প্রথমে হারিয়েছিলাম সব কিছু না জেনে, এবার কি আবার হারাতে যাচ্ছি অন্য কারো কাছে? মা ঠিকই বলছিল, আমি তাকে পেতে যত দেরি করেছি তাই সে দূরে চলে যাচ্ছে। হাওয়ায় লিয়ানের চুল উঠছে। সে মাথা তুলে, চোখ ভেজা, কিন্তু ভেতরে ফায়ার জ্বলছে। হিলা, আমি আর চুপ থাকবো না। যেটা আমার চাই সেটা আমি যে কোনোভাবে নিয়ে ছাড়বো। লিয়ানের চোখে লাল ভাব, চুল এলোমেলো, চেহারায় কাচের মতো ঠান্ডা। একটা দম বন্ধ করা নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখ সরাসরি আরিয়ানের চোখে গিয়ে ঠেকে। লিয়ান তাদের কাছে আসে। এক্সকিউজ মি, ইলা তোমাকে খুঁজছিলাম। আরিয়ান লিয়ানের দিকে কড়া দৃষ্টিতে তাকায়। চোখে সামান্য বিরক্তির ভাব, অধিকার আর স্পষ্ট সতর্কতা দেখা যাচ্ছে। লিয়ান এটা বুঝেও না বুঝার ভান করে চোখে চোখ রেখে ইলার পাশে দাঁড়ায়। দুজনের মাঝে মুহূর্তেই অদৃশ্য আগুন জ্বলে ওঠে। তোমার ডান্স দেখলাম, ভালো ছিল।
পরিস্থিতি যেন ভয়ঙ্কর হয়ে ওঠে। ইলা দেখতে পায় আরিয়ানের চোখ লাল হয়ে গেছে, হাতের রক ফুলে উঠেছে। আর লিয়ান কিছু না বুঝার ভান করে চুপচাপ কথা বলছে। আরিয়ান ঠান্ডা স্বরে লিয়ানকে বলল, আপনি আবার এসেছেন। ও সরি, আসলে আমি লিয়ান, ইলার ফ্রেন্ড। এই ফ্রেন্ড শব্দের ভেতর চ্যালেঞ্জ ছুড়ে দেয় সরাসরি লিয়ান। আরিয়ান ভ্রু কুঁচকে তাকায় লিয়ানের দিকে। আপনাকে তো দেখে মনে হয় না আপনি ইলার ফ্রেন্ড। আপনাকে আগে দেখিনি আমি, আর আপনার কথা শুনিনি। দেখবেন কি করে? আমি আর ইলা তো 5 বছর থেকে গেম ফ্রেন্ড, তাই হয়তো চিনতে পারেননি। এবার আরিয়ান হালকা হাসে। আমি কাউকে চেনার দরকার মনে করি না, সে যদি আমার ফ্যামিলির কেউ না হয়। আরিয়ান আর লিয়ানের এমন কথা শুনে ইলার বুক কেঁপে ওঠে। লিয়ান চোখ সরু করে। তো ইলা কি আপনার ফ্যামিলি? আরিয়ান ধীরে ইলার দিকে তাকায়, তারপর লিয়ানের দিকে তাকিয়ে বলে। হ্যাঁ। লিয়ান মুষ্টি শক্ত করে, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখে যুদ্ধের ঘোষণা। তা আপনি কি ওর ভাই হন? কি হচ্ছে কি এসব লিয়ান? আমি চিনি না, তাই জিজ্ঞেস করলাম। আরিয়ান কড়াভাবে তাকায় লিয়ানের দিকে। মুখে আর কথা নেই, কিন্তু চোখে আগুন। ইলা দুজনের মাঝে দাঁড়িয়ে আছে, এতটাই ভয় পাচ্ছে যে ইলার মনে হচ্ছে এই বুঝি যুদ্ধ লাগলো বলে। কারণ দুজনের চোখেই একটা কথা লেখা দেখতে পাচ্ছে, ইলা আমার। তারপরে লিয়ান আর কিছু বলল না। স্টেজে ডাকা হলো লিয়ানকে। নেক্সট পারফরমেন্স লিয়ান করবে। লিয়ান ধীরে ঘুরে চলে যায়, তার চুল উঠছে, মুষ্টি শক্ত, মনে মনে সিদ্ধান্ত। আমি ইলাকে ছাড়বো না, আমি ইলাকে ছাড়বো না, ওকে যে কোনোভাবে আমার করে নেব। ইলা শ্বাস নিতে পারছে না। দু পুরুষের চোখ তার শরীর ভেদ করে চলে গেছে। ইলা কাপা গলায় বলে, আমার যেতে হবে। আরিয়ান ইলার কণ্ঠ শুনে মৃদু কিন্তু গভীর স্বরে বলে, আপনি কোথায় যাবেন ইলা? আমি হলে ফিরে যাব, আমার খারাপ লাগছে। আপনি যাকে ভালোবাসেন এই কি সে ছেলে? আমি কাউকে ভালোবাসি না। এসব কথা কে বলেছে আপনাকে? হালিমার মনে হচ্ছে। এই বুঝি ঝড় শুরু হলো এখানে, আমার থাকাটা ঠিক হবে না। হালিমা ইলাকে বলল, তোরা থাক, আমি একটু আসছি, কে জানি আমাকে ডাকছে মনে হয়। আরিয়ান ধীরে ধীরে ইলার দিকে এগিয়ে এলো। দূরত্বটা কমে মাত্র 1 হাত। ইলা পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেই আরিয়ান হঠাৎ তার হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেলল। গরম, শক্ত, পজিটিভ, চেপে ধরার মতো একটা স্পর্শ। ইলার নিঃশ্বাস থেমে গেল, চোখ বড় বড়। আরিয়ান নিচু গলায় বলল, তাহলে এই ছেলে এমন অধিকার বোধ কেন দেখাচ্ছে যে সে আপনার ফ্রেন্ডের থেকেও বেশি কিছু? আমি জানি না সে কেন এমন করছে। আমি তাকে কালকে বলে দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে। আরিয়ান আরো কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, মানে ওই ছেলে এতদিন জানতো না আপনার বিয়ে হয়েছে? ইলার আরিয়ানকে এই চেহারার অনেক ভয় লাগছে, তাই ইলা হাত ছাড়ানোর চেষ্টা করলো। কিন্তু আরিয়ান ইলার হাতটা শক্ত করে ধরে উল্টো নিজের বুকে টেনে নিল। দাঁড়াও। আরিয়ানের কণ্ঠে আদেশ, আর ইলার এই আদেশ শুনে শ্বাস আটকে গেল। আরিয়ান নিচু স্বরে বলল, আপনাকে দেখে আমার মধ্যে যে অনুভূতিগুলো জাগে সেটা আমি কন্ট্রোল করতে পারি না। যদি না বুঝে থাকেন তাহলে আমার কিছু করার নেই, আর আমি চাই না অন্য কারো দৃষ্টি আপনার গায়ে পড়ুক। এমন কথা শুনে ইলা আরিয়ানের চোখের দিকে তাকালো। আরিয়ানের চোখের দৃষ্টি এতটাই গাঢ় ছিল যে ইলা চোখ সরিয়ে নিল। দূর থেকে স্টেজে লিয়ান শেষ প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু তার চোখ আটকে ছিল দূরে ক্যাম্পাসের সেই পেছন দিকটায়। স্টেজ থেকে সে স্পষ্ট দেখছিল আরিয়ান ইলার হাত ধরে আসে আর কাছাকাছি ঝুঁকে কথা বলছে। লিয়ানের বুকটা ধক করে উঠল, মনে হলো যেন কেউ তার ভেতরের সবটা দুমড়ে মুচড়ে চেপে ধরেছে। লিয়ানের চোখ গরম হয়ে উঠল, হৃৎপিণ্ডের ভেতর অজানা ঈর্ষা ছটফট করতে লাগলো। লিয়ান ফিসফিস করে বলল, ইলা তোমার হাতটা ধরা অধিকার তার নেই, এর শাস্তি তাকে পেতে হবে। মুষ্টি শক্ত করে দাঁড়ালো। লিয়ানের চোখে ব্যথা আর হারিয়ে ফেলার ভয় জেগে উঠল। আমি আর হারাতে চাই না, এবার তোমাকে নিজে করিয়ে নেব, প্রমিস সেজুকা। এদিকে আরিয়ান এবার আরো কাছে সে ইলার কানের পাশে মুখ নিয়ে গিয়ে বলল, আপনি কি ভয় পাচ্ছেন আমাকে? ইলার ঠোঁট শুকিয়ে গেল আরিয়ানের এত কাছ থেকে কণ্ঠ শুনে। জি একটু। আরিয়ান হালকা হাসলো, চোখে সেই অদ্ভুত উষ্ণ আধিপত্যের ঝলক। আরিয়ান খুব আস্তে করে ইলার গালের খুব কাছাকাছি হাত তুলল। স্পর্শ করলো না, কিন্তু এতটাই কাছে যে ইলার পুরো শরীরে শিহরণ ছড়িয়ে গেল। আমাকে ভয় পাবেন না, আমি যত দূরেই থাকি না কেন সবসময় আপনার খেয়াল রাখবো, এটা আমি আপনার বাবাকে কথা দিয়েছি।
ইলা আর কিছু বলতে পারল না, গলা শুকিয়ে গেল, হাত কাঁপছে, সে শুধু মাথা নেড়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে লিয়ানের চোখে তখন কেবল একটাই জ্বালা আর অধিকার বোধ। তুমি ওকে স্পর্শ করলে, এর মানে তুমি ভাবছো তুমি ওকে পাবে? কখনই না। এই স্পর্শে তোমার শেষ স্পর্শ করা হবে ইলাকে। গভীর নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করল। ইলা আমার হবে। আমি নিজে থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসবো আমার কাছে। আর যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়ে যেতে দেবো না তাকে। লিয়ান লিয়ান লিয়ান, মেয়েদের চিৎকারে পুরো ক্যাম্পাস গম গম করছে, কিন্তু লিয়ান সেই ভিড়ের দিকে তাকায় না। তার চোখ আটকে আছে শুধু এক জায়গায়, সেই কোণায় যেখানে আরিয়ান ইলার হাতটা ধরে কথা বলছে খুব কাছে দাঁড়িয়ে। ইলার চোখে লাশ, ভয় আর অদ্ভুত অস্বস্তির ছাপ, আরিয়ানের চোখে অদৃশ্য দখলদারির ছাপ। এই দৃশ্যটা দেখেই লিয়ানের বুক ঝাঁকুনি খেলো, তার মনে হচ্ছিল ইলাকে অন্য কারো কাছে এতটা কাছে যেতে দেখবো আমি না, এটা আমি সহ্য করতে পারছি না। লিয়ান গান শুরু করবে, কিন্তু আজ লিয়ানের সেই পুরনো আত্মবিশ্বাস নেই, বরং ভেতরে চাপা কষ্টের ঢেউ। গিটারটা কাঁধে তুলে নিতেই চারিপাশ চুপ হয়ে গেল। তার চোখের রাগা কষ্ট ঝিলিক সবাই দেখতে পেল। স্টার্লিং এর প্রথম টানেই সবাই নিস্তব্ধ। তারপর লিয়ান সেই কণ্ঠে গাইল প্রথমবার এত ব্যথা নিয়ে। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসি, এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশেতে তোমার নামই জপে, একটু আড়াল হলেই কেন মনে কোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এ ঘাস হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ ঘাস হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। পালসারা নাওয়ের বুকে ঢেউে ঢেউে খেলা করে, আকাশটাও দেখে মোদের কোন ছুটি, পাহাড়ে ঢেউরেতে ভালোবাসা লেগে আছে, কেমন করে বুকের মাঝে তোমায় পুষি, আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে, সেই মোহতে ডুবলে পরে পাই না তীরে খুঁজে। এ গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশেতে তোমার নামই জপে, একটু আড়ালো হলেই কেন মনে কোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এ গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। লিয়ানের এই গান শুনে পুরো ক্যাম্পাস নিস্তব্ধ। মেয়েরা যারা একটু আগেও চিৎকার করছিল তারা এখন চোখের পানি মুছছে, কারণ লিয়ান কোনো দিন এমন ব্যথা নিয়ে গান গায়নি। তার গলায় আজ কষ্টের কাঁটা, হৃদয়ে ভাঙ্গা অভিমান আর এক অদম্য অপেক্ষা, যার নাম ইলা। এক মুহূর্তর জন্য লিয়ান চোখ সরায়নি সেই দিক থেকে যেখানে ইলা দাঁড়িয়েছিল। আরিয়ান তখনও ইলাকে কাছে দাঁড় করিয়ে কথা বলছে। ইলা গান শুনছে না, মন তার এতটাই নার্ভাস ছিল যে ব্যাকগ্রাউন্ডের গানের কথাগুলো শুধু ঢেউয়ের মতো কানে এসে ফিরে যাচ্ছিল। আপনি কাঁপছেন কেন? না কিছু না। হয়তো আমার আজ আসাটা ঠিক হয়নি, আপনার উপরে বেশি একটু অধিকার বোধ খাটাচ্ছি আমি। ইলা মাথা নিচু করে আছে। আরিয়ান আলতো করে ইলার চিবুক তুলে বলল, আমি জানি না আপনার প্রতি এটা আমার কেমন অনুভূতি, কিন্তু ওই ছেলেকে আমি আপনার সাথে সহ্য করতে পারছি না।
দূরে লিয়ানের সেটা দেখে ভেতর থেকে দম বন্ধ হয়ে গেল। লিয়ান শেষ স্টাম্প টেনে চোখ বন্ধ করলো। স্টেজ ফাটা তালির শব্দ উঠল চারিদিকে, কিন্তু লিয়ানের চোখ শুধু একজনকে খুঁজছিল, ইলা। তার চোখে ছিল প্রশ্ন। সিজুকা, তুমি কি শুনছো আমার গান? তুমি কি আমার ব্যথা বুঝতে পারলে? কিন্তু ইলা তখনও আরিয়ানের সামনে দাঁড়িয়ে, তার দৃষ্টি লিয়ানের দিকে যায়নি। মাঝে শুধু 1 সেকেন্ডের জন্য দেখেছিল ভারী চোখে লিয়ান তাকিয়ে আছে, কিন্তু সেদিকে মন দিতে পারেনি। এটাই লিয়ানকে ভেঙে চুরমার করে দিল। সে মাথা নিচু করে স্টেজ থেকে নেমে গেল। সবাই হাততালি দিচ্ছে, কিন্তু যার জন্য সে গান গেয়েছিল সে হাততালি বা ছোট একটা হাসি কিছুই পেল না, পেল শুধু আকুল কষ্ট। ব্যাক স্টেজে এসে গিটারটা নামাতেই লিয়ানের শ্বাস ভারী হয়ে উঠল। এক হাত দিয়ে চোখ চেপে ধরল। 1 সেকেন্ডের জন্য ইলা তার দিকে তাকালো না। যার মুখে সে দেখতে চেয়েছিল ছোট্ট হাসি, সামান্য গর্ব, কিন্তু সেটা পেল না। তুই সত্যি আমাকে দেখলে না সিজুকা? লিয়ানের চোখের কোণে পানি জমে উঠল। সে জোর করে চোখ বন্ধ করলো, কিন্তু এখন কান্না করা যাবে না। সবাই আছে আশেপাশে। তার বুকের কষ্ট আর প্রতিশোধ যেন একসাথে ঝড় তুলছে। হৃদয়ের একটা শপথ গেঁথে যাচ্ছে। ইলা, তোমাকে আমি হারাবো না। ওর কাছ থেকে আমি তোমাকে ছিনিয়ে নেব। এদিকে ইলার মন তখনও জমাট বাঁধা ভয় আর অস্বস্তিতে আটকে আছে। আরিয়ানের হাত এখনো ইলার হাতের কবজিতে। ইলা চেষ্টা করেও ছাড়াতে পারছে না। গলার ভেতর শুকনো অস্বস্তি নিয়ে ইলা বলল, আরিয়ান প্লিজ, মানুষ দেখছে, ছাড়ুন। আরিয়ান এবার ধীরে ধীরে ইলার হাত ছেড়ে দিল, কিন্তু দৃষ্টি সরালো না 1 ইঞ্চি। যেভাবে তাকিয়েছে সেটা দখলদারি। ওই ছেলে ওই গান আপনার জন্য গাইলে মনে হলো। ইলা জানে না লিয়ান কেন এমন গান গাইলো, কিন্তু স্বীকার করার সাহস নেই। আমি আগে তার গান শুনিনি কখনো, আজই প্রথম। আরিয়ান নিচু গলায় হেসে বলল, মিথ্যে বলছেন। ও আপনার দিকে তাকিয়ে গাইছিল, আমি দেখেছি। এটা যে শুধু গান ছিল না সেটা বুঝতে আমার চোখে যথেষ্ট। ইলার শরীর আবার শিরশির করে উঠল। সে এই দৃশ্য এক্ষুনি শেষ করতে চায়। এদিকে ব্যাক স্টেজে লিয়ানকে পেয়ে যায় তার জিগির বন্ধুরা। আবির বলল, ভাই কি গান করলি? ক্যাম্পাস তো কেঁপে উঠলো, তুই কাঁদছিলি নাকি? লিয়ান চোখ নিচু করে, গলার স্বর ভারী। আজ অন্য কিছু ট্রাই করলাম। বন্ধুরা চুপ, কারণ তারা জানে এই ছেলেটা কখনো কিছু না বলে যে সত্যি কিছু না বোঝায় তা হয় না। আবির প্রশ্ন করল, কেউ কিছু বলেছে? লিয়ান চোখ বন্ধ করলো। তার চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। ইলার হাত আরিয়ানের হাতে, ওরা খুব কাছে। ইলা ভয় পেয়ে মাথা নিচু করে আছে। আরিয়ান চিবুক তুলে দিচ্ছে। তার ভেতরে সবটা চিৎকার করে উঠল, ওর জীবন থেকে ইলাকে আমি চিনিয়ে নেব। কিন্তু ঠোঁট দিয়ে বের হলো শুধু, সে আমাকে দেখেনি একবারও না। লিয়ানের কণ্ঠ ভেঙে গেল। বন্ধুরা একে অন্যের দিকে তাকালো। তারা জানে আজ লিয়ানের ভেতরে কিছু ভয়ঙ্কর জন্ম নিয়েছে। ইলা হাঁটতে লাগলো হলের দিকে। তার গলা শুকিয়ে গেছে, হৃৎস্পন্দন যেন কানে বাজছে। আরিয়ান ধীরে ধীরে ইলার পেছন পেছন হাঁটছে, একটা ছায়ার মতো। আপনি প্লিজ আমায় একটু একা থাকতে দিন, আমার কিছুই ভালো লাগছে না। না। না মানে, আরিয়ান সামনে এসে দাঁড়ালো, তার চোখে অদ্ভুত দখলদারির ঝিলিক। আজ আপনি ভয় পেয়েছেন বলে আমি আপনাকে একা যেতে দেব না। আপনার মুখে ভয় দেখেছি প্রথমবার। আপনার হাত কাঁপছিল, আমি দেখেছি। ইলার চোখে পানি চলে আসলো, রাগে, ভয়, চাপ, লজ্জা সব মিশে। আপনি এমন কেন করছেন আজ? আপনি তো এমন না। আরিয়ান একটু নরম হলো, খুব অল্প 1 মুহূর্তের জন্য। ঠিক আছে, আমি পাশে থাকছি না, দূরে থাকবো, এতে আপনি কম ভয় পাবেন। আস্তে করে কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু দৃষ্টি সরালো না 1 ইঞ্চিও না। এত কিছু দেখে লিয়ান আর 1 সেকেন্ডও জায়গায় দাঁড়াতে পারল না। তার বুক ফেটে যাচ্ছে। সে সরাসরি ইলাদের কাছে এলো। পদক্ষেপের শব্দ, চোখে ঝড়, চেহারায় ভাঙ্গা যন্ত্রণা। ইলা তাকাতেই থমকে গেল। লিয়ানের চোখ লাল, ঠিক যেন কান্না চেপে রাখা একটা যুদ্ধ। লিয়ান সরাসরি ইলার সামনে দাঁড়ালো। 1 সেকেন্ডে আরিয়ানও থমকে গেল। চুপচাপ, খুব অসহায় গলায় লিয়ান বলল, সিজুকা, আমার গান তুমি শুনলে না? লিয়ান, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম। লিয়ান হেসে ফেলল, কিন্তু ওটা কোনো হাসি ছিল না। হৃদয় ফাটার পর যে হাসি আসে সেটা ছিল। জানি তুমি আমাকে দেখো নাই,
কিন্তু আমি তোমাকে দেখেছি। ইলা চোখ নামিয়ে নিল, মনের ভেতর কিছু চাবুকের মতো আঘাত করলো। আরিয়ান চোখ সরালো না। লিয়ান এবার এক পা এগিয়ে এলো ইলার দিকে। দুজন পুরুষের মাঝের বাতাস আগুনের মতো জ্বলে উঠল। শিজুকা, তুমি ভয় পাচ্ছ কেন? তার দৃষ্টি এবার সরাসরি আরিয়ানের চোখে, চ্যালেঞ্জিং ও বিষাক্তা। এই লোকটা কিছু করেছে তোমাকে? ইলার হৃৎস্পন্দন থেমে গেল। আরিয়ান ঠান্ডা হাসলো লিয়ানের এই কথা শুনে। লোকটা বেশ নাম দিয়েছে তো। লিয়ানের চোখ দুটো রক্ত লাল হয়ে উঠল। ইলার হাতটা যেভাবে ধরেছিলেন ওটা আবার করলে আমি সত্যি বলছি কিয়ামত শুরু করে দেব। আরিয়ান পরিণত শান্ত কিন্তু ভয়ঙ্কর স্বরে বলল, ওর স্বামী আমি। আপনি কি আমাদের মাঝে কথা বলার? ওর কি হন সেটাকে বলুন। এই একটা বাক্য বাতাসে আগুনের মতো বিস্ফোরিত হলো। ইলা ফিসফিস করে বলল, প্লিজ থামুন আপনারা। কিন্তু দুজনের কেউ শুনল না। লিয়ান নিঃশ্বাস টেনে বলল, সেটা সময় বলে দেবে আমি ইলারকে। আরিয়ান সামান্য সামনে ঝুঁকে বলল, আপনার স্বপ্ন ভাঙতে আমার 1 সেকেন্ডও লাগবে না, তাই আমাদের থেকে দূরে থাকুন। দুজনের চোখের মাঝে বজ্রপাত হচ্ছিল। ইলা মাঝখানে দাঁড়িয়ে শ্বাস নিতে পারছে না। দূরে আবার স্টেজে ঘোষণা, লিয়ান প্লিজ কাম ফর ফটো সেকশন। কিন্তু লিয়ানের চোখে এখন শুধু এক যুদ্ধ, ইলাকে নিয়ে যুদ্ধ। আমি যাব না। আরিয়ান আরেকটা পা এগিয়ে এলো। দুজনের নাক প্রায় ছুঁই ছুঁই। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। ইলার ঠোঁট কাঁপছে। প্লিজ কেউ কিছু করবে না প্লিজ। আর তখনই হঠাৎ পেছন থেকে ক্যাম্পাসের দারোয়ান এসে বলল, এই আপনারা তিনজন ওখানে মারামারি করবেন না, যা করার বাইরে গিয়ে করুন। কিন্তু দুজনের চোখে চোখ আটকে রইল। দুজনের চোখের ভাষাতে একটা কথা লেখা, ইলা আমার। সিকিউরিটি গার্ড চলে যাওয়া মাত্রই পরিবেশ আবার আগের মতো টানটান হয়ে উঠল। দুজন পুরুষ, দুজনের চোখে একই দাবি, ইলা আমার। ইলা দাঁড়িয়ে আছে মাঝখানে, নিঃশ্বাস নিতে পারছে না, হাত কাঁপছে, বুকের ভেতর ধুকবুকানি যেন কানে বাজছে। লিয়ান ধীরে এক পা এগিয়ে এলো আরিয়ানের দিকে, চোখের যন্ত্রণা, রাগ, যুদ্ধের ঝড় নিয়ে। তুমি কে? হ্যাঁ, কে যে ইলাকে এভাবে কষ্ট দিচ্ছ? আরিয়ান ঠান্ডা, অত্যন্ত স্থিরভাবে আছে। তার ভেতরের আগুন শুধু চোখে দেখা যাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করছে না। ওর স্বামী আমি, আর তোমার ভাষা ঠিক করো। আরিয়ান 1 ইঞ্চিও নড়ল না, বরং আরো সজা হয়ে দাঁড়ালো। লিয়ান আরিয়ানের কথা শুনে হাসলো, যে হাসি মানুষ হৃদয় ভেঙে গেলে দেয়। স্বামী? ওকে এভাবে ভয় পাইয়ে রাখো, কষ্ট দাও, আর স্বামী সাজো? আমি স্টেজ থেকে দেখেছি ও ভয় কাঁপছিল, তোমার ওভাবে হাত ধরাতে কষ্ট পাচ্ছিল, তবুও তুমি ছাড়োনি। লিয়ানের কথা শুনে ইলার দু চোখ বড় হয়ে গেল। আরিয়ান ঠান্ডা হয়ে গেল পুরোপুরি। তার চোখের ভেতরের আগুন ভয়ঙ্কর রূপ নিল। ও ভয় পেয়েছিল তোমার জন্য। তুমি যে দৃষ্টি নিয়ে তাকাচ্ছিলে সেটা কোনো সভ্য মানুষের না। লিয়ান ঝাঁক মেরে সামনে এসে আরিয়ানের কলারের কাছে হাত আনতেই ইলা হঠাৎ চিৎকার করে উঠল। লিয়ান থামো। কিন্তু লিয়ান শুনল না, উল্টো ইলার দিকে তাকে বলতে লাগলো, শিজুকা, তুমি ভয় পেও না, আমি আছি, এই লোকটা তোমার কিছু করতে পারবে না। আরিয়ান এবার ভয়ঙ্কর শান্ত স্বরে বলল, আর একটা শব্দ করলে দেখিয়ে দেবো তোমাকে তোমার জায়গা। দুজনের মাঝের বাতাস যেন আগুনে ফেটে যাচ্ছে। মানুষজন দূর থেকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কাছে আসছে না। সবাই প্রোগ্রাম দেখায় ব্যস্ত। হঠাৎ লিয়ান বা হাতটা তুলে আরিয়ানের দিকে ঠেলে দিল। এক ঝাটকায় দুজনের শরীর ঠোকাঠুকি হয়ে প্রায় মারামারির মতো অবস্থা। এ দৃশ্য দেখে ইলার মাথায় যেন বজ্রপাত হলো। ইলার মাথা ঘুরে গেল, শ্বাস আটকে আসছে ইলার। আর তারপর ইলা দম তুলে, ভয়, রাগ, অপমানের সব এক হয়ে ইলাকে ঝড়ের মতো হতে বাধ্য করলো। ইলা এগিয়ে গিয়ে এসে একটা ভীষণ জোরে থাপ্পড় সোজা লিয়ানের গালে বসিয়ে দিল। হাওয়ায় যেন থেমে গেল। লিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে, গালটা লাল, চোখ বড় হয়ে গেছে, হৃৎপিণ্ডের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। আর ইলা রাগ আর ভয় একসাথে নিয়ে চিৎকার করে উঠল, তুমি এটা কি করছো লিয়ান? তুমি কে আমার জীবনে ঢুকে এইভাবে আদেশ করার? তুমি কে যে আরিয়ানের সাথে মারামারি করতে যাবে? তুমি কে যে আমায় এমন পরিস্থিতিতে ফেলার? হ্যাঁ, শিজুকা, আমি শুধু। চুপ, একটা শব্দও না। তুমি যা করেছো এটা সুস্থ মানুষ করতে পারে না। তুমি মানসিক ভাবে অসুস্থ। আমার বিয়ে হয়েছে, আমি আমার স্বামীর সাথে কিভাবে কথা বলবো, দূরত্বে দাঁড়াবো, সেটা তুমি ঠিক করার কে? তুমি আজকে আমার সম্মান, আমার সম্পর্ক সব বিপদে ফেলেছো।
লিয়ানের চোখে পানি চকচক করতে শুরু করেছে, বুকটা ওঠানামা করছে। সে কথা বলতে চাইলো কিন্তু ইলা কথা বলার সুযোগ দিল না। ইলা আরেক ধাপ কাছে গিয়ে আঙ্গুল তুলে বলে, আমি তোমাকে কখনো এমন কিছু বলিনি যে তুমি এই অধিকার দেখাবে আমার উপরে। আর তোমার সাথে দেখাই তো আমার সেদিন হলো। আর কি বলেছিলে? 5 বছরের পরিচয়। আমি তখন বাচ্চা ছিলাম। আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমার সাথে প্রেম করব? আমার জন্য অপেক্ষা করো। লিয়ান মাথা নিচু করে ফেলে কিন্তু চোখের পানি পড়ে যায় মেঝেতে। আরিয়ান তখনও দাঁড়িয়ে শান্ত, কিন্তু চোখে ইলাকে নিয়ে স্পষ্ট উদ্বেগ। এক সময় ইলা হেসকি তুলে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আজ তুমি আমার সামনে আমার স্বামীর সাথে মারামারি করতে গেছো। এটা আমি ক্ষমা করতে পারবো না তোমায়। লিয়ান নিঃশ্বাস টেনে ফিসফিস করে বলল, আমি তোমাকে হারাতে চাইনি শিজুকা। আমি শুধু তোমাকে খুব হারানোর মতো কিছুই ছিল না লিয়ান। আমি তোমাকে বন্ধু ভাবি, শুধু বন্ধু, তার বেশি কিছুই না, কখনোই ছিল না, নেই আর থাকবেও না। এই কথাটা লিয়ানের বুকে ছুরি হয়ে ঢুকলো। তার বুক ভেঙে গেল, ভেতরটা চুরমার হয়ে গেল। আরিয়ান ধীরে ইলার পাশে এসে দাঁড়ালো, দূরত্ব রেখে কিন্তু সাপোর্টের মতো। সে লিয়ানকে দেখে শান্ত স্বরে বলল, তুমি এখন চলে যাও, ইলা কাছে। লিয়ান মাথা তুলল না। তার চোখের ভেতর হাহাকার, যন্ত্রণা আর অজানা অন্ধকার ঘুরছে। 1 সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলো। শিজুকা, তুমি আজ আমাকে থামালে, কিন্তু মনে রাখবে যা আমার তা আমি ছিনিয়ে আনতে পারি। ইলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিয়ান এবার কঠিন দৃষ্টিতে হুমকির স্বরে বলল, ভুলও এটা চেষ্টা করবে না, তাহলে তুমি নিজেই শেষ হয়ে যাবে। দুজনের চোখে আবার বজ্রপাত হলো। লিয়ান মুখ ঘুরিয়ে ভাঙ্গা কণ্ঠে চোখ ভেজা রেখে ধীরে হাঁটতে হাঁটতে সরে গেল। দূরে গানের শব্দ, মানুষের ভিড়ে লিয়ান মিলিয়ে গেল। আরিয়ান নিঃশব্দে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, একটা কথাও বলে না, কিন্তু তার চোখে স্পষ্ট লেখা, এখন থেকে তোমাকে আমি রক্ষা করব, কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইলার গা দিয়ে ঘাম পড়ছে, চোখ দুটো লাল, নিঃশ্বাস ভারী। এত কাঁদতে কাঁদতে পুরো শরীর কেঁপে যাচ্ছে। আরিয়ান তার সামনে দাঁড়ালো কিন্তু হাত বাড়াচ্ছে না, কারণ সে স্পর্শ করলে ইলা যদি আবার ভয় পায়। শুধু শান্ত কণ্ঠে বলল, ইলা, শান্ত হন প্লিজ, ভয় পাওয়ার কিছু নেই। আ- আমি আমি এমন কখনো চাইনি। আমি কাউকে আঘাত করতে চাইনি। আমি কেন এমন জীবন পেলাম? যাকে আমি চাইলাম সে আমায় চাইলো না। মাঝখান থেকে এরা সবাই গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছে। তার কথা মাঝপথে থেমে যায় হেসকির কারণে। আরিয়ান মুঠো হাত চেপে ধরল নিচে। তার ভেতরের আগুন, রাগ, দখলের তীব্র তৃষ্ণা সব একসাথে তাকে জ্বালাচ্ছে, কিন্তু ইলার সামনে সে নিজেকে ধরে রাখছে। আপনি কিছু করেননি যে আপনাকে বলছেন সে ঠকে আছে। আরিয়ানের কণ্ঠে অদ্ভুত কোমলতা, কিন্তু চোখে আগুন। ঠিক তখনই হালিমা অন্য দিক থেকে দৌড়ে আসে। ইলা, হালিমা দৌড়ে এসে ইলাকে বুকে জড়িয়ে ধরল। ইলা আর দাঁড়াতে না পেরে হালিমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। হায় আল্লাহ, কি হয়েছে? কে কাঁদাইছে? আমার ওই লিয়ান ফিয়ানকে একটু সহ্য হয় না। হালিমা, আমার সাথে কেন এমন হয় বারবার? হালিমা ইলার মাথায় হাত বুলিয়ে ঠান্ডা শ্বাস ফেলল। আরে বাবা, ভয় পাস না, আমি আছি, তোর কিছু হবে না। আগে পানি খেয়ে নে, তারপর আমরা হলে ফিরে যাব। হালিমা ইলাকে ধরে নিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। ইলা হালিমার হাত আঁকড়ে ধরে আছে, যেন ভেঙে যাওয়া কাচের টুকরো। হালিমা যাওয়ার আগে আরিয়ানকে একবার দেখে বলল, ভাইয়া, আপনার কিছু বলার থাকলে কাল বলিয়েন। আজও অনেক ভেঙে পড়েছে, আজ আপনি যান। আরিয়ান কিছু বলল না, শুধু মাথা নিচু করলো, কিন্তু চোখে ঝড়। ইলাকে নিয়ে হালিমা চলে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল স্থির হয়ে, কিন্তু তার গলার ভেতর শব্দ আটকে আছে। এক সময় সে মাটির দিকে তাকিয়ে হাত মুঠো করে দাঁত চেপে আছে। আরিয়ানের শ্বাস ভারী হয়ে উঠল। তার চোখের নিচে সেই কালো অন্ধকার ছায়া, যেখানে দখল, হিংসা আর রাগ একসাথে ঘোরাফেরা করে। অন্যদিকে লিয়ান বাসায় ঢোকার মুহূর্তেই দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করলো। ঘরটা অন্ধকার, একটা ছোট লাইট জ্বলছে দেওয়ালের পাশে। তার গলার ভেতর থেকে হাহাকারের মতো শব্দ বের হয়। সে আমাকে বন্ধু ভেবেছে, আর আমি তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। লিয়ানের চোখের পানি থামছে না। 1 সেকেন্ডে তার দুনিয়া বদলে গেছে। সে তাকালো কোনায় রাখা তার প্রিয় গিটারটার দিকে, যেটা তার লাইফের প্রথম গিটার ছিল। ছোটবেলায় যখন ইলা বলেছিল তার গিটার অনেক পছন্দ, তখন লিয়ান এই গিটারটা কিনেছিল, যেখানে খোদাই করে লেখা আছে শিজুকা।
লিয়ানের হাত কাঁপলো, চোখ ভরে উঠল রাগ আর যন্ত্রণা। লিয়ান গিটারটা তুলে কোনার টেবিলে জোরে আছাড় মারল। গিটারের কাঠ ভেঙে চৌচির তার নিজের বুকের ভাঙ্গনের মতো। কিন্তু লিয়ান থামলো না, আরও একবার আছাড় মারল, আরও একবার। এভাবে 4 থেকে 5 বার আছাড় মেরে গিটারটা ভেঙে মেঝেতে ফেলে দিল। তারের শব্দ বেদনাদায়কভাবে কেঁদে উঠল। লিয়ান হাঁটু গেড়ে বসে ভাঙ্গা গিটারের টুকরো হাতে নিল। চোখ দিয়ে পানি পড়ছে ঝর্ণার মতো। সিজুকা, তুমি কেন আমাকে এমন মৃত্যুর মতো অনুভূতি দিলে? আজ থেকে তো আমি মরে গেলাম। কিন্তু রাগ থামলো না। তারপর হঠাৎ লিয়ান দেওয়ালের দিকে তাকিয়ে দাঁড়ালো, রাগে মাথা ঘুরতে লাগলো। তার নিঃশ্বাস দ্রুত ভয়ঙ্কর হয়ে গেল। এক মুহূর্ত চিন্তা না করে সে দেওয়ালে প্রচণ্ড জোরে ঘুষি মারল। একটা ভয়ঙ্কর শব্দ উঠল, তার হাত ফেটে গেল, রক্ত ছিটকে পড়ল দেওয়ালে। কিন্তু লিয়ান থামলো না। আবার আরেকটা ঘুষি মারল, কিন্তু তবুও রাগ কমছে না। আবার ধাম ধাম, তার হাত রক্তে ভিজে গেছে, কিন্তু সে যেন ব্যথা অনুভবই করছে না। বুকের ভেতরের কষ্ট যেন থামছে না, তাই সে দেওয়ালে ঘুষি মেরে যাচ্ছে, যেন নিজের ভেতরের ঝড় থামাতে চায়। শেষে ক্লান্ত হয়ে দেওয়ালে হেলে পড়ে নিচে বসে গেল। রক্তে ভেজা হাতটা কোলে নিয়ে আসে, চোখে অশ্রু আর ভাঙ্গা গিটারটা পাশে পড়ে আছে। তার ভেতরে শুধু একটাই শব্দ প্রতিধ্বনি হচ্ছে, ইলা ইলা ইলা। আর তার চোখে ধীরে ধীরে অন্ধকারে তাকিয়ে ফিসফিস করে উঠল। চাইলে তোমাকে ভুলতে পারতাম সিজুকা, কিন্তু এখন এটা প্রেম না, এটা আমার পাগলামি হয়ে গেছে। কিছুক্ষণ পর লিয়ান নিজের রুমের আলো নিভিয়ে বসে আছে। হঠাৎ দরজাটা ধীরে খুলে গেল। লিয়ানের মা এসেছে। তিনি প্রথমে ভাঙ্গা গিটার দেখলেন, তারপর দেওয়ালের রক্ত। 1 সেকেন্ডে বুকটা ধক করে উঠল। আল্লাহ, আমার লিয়ানের কি অবস্থা? তিনি দৌড়ে ছেলের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। কাপা কণ্ঠে লিয়ানের রক্তাক্ত হাত ধরলেন। এটা তুমি করেছো? নিজের হাতের কি অবস্থা করেছো তুমি? এই শেখালাম তোমায় বাবা, এভাবে নিজেকে হেট করতে হয়? লিয়ান ধীরে চোখ তুলল। চোখের ভেতর শুধু ভাঙ্গা মানুষটা, আর কিছু দেখা যাচ্ছে না। ধীরে ফিসফিস করে বলল, মা, ও আমাকে বন্ধু বলে, আর আমি ওকে ভালোবেসে ফেলেছি। যাকে পুরো মন দিয়ে চাই সে আমাকে বন্ধু ভাবে। তার কণ্ঠ মৃত মানুষের মতো হয়ে গেছে। মিসেস চৌধুরী চোখে পানি এসে গেল। তিনি লিয়ানের মাথা বুকে জড়িয়ে ধরলেন। আরে বাবা, প্রেম মানে দখল না। যে তোমার জন্য না, তাকে দূর করে পাওয়া যায় না, কিন্তু এর জন্য নিজের রক্ত ঝরাতে হয় না। তুমি আমার একটাই ছেলে, তোমায় হারাবার ভয় আমার বুক কাঁপিয়ে দিচ্ছে। আমি এর থেকেও ভালো কাউকে খুঁজে এনে দিব তোমার জন্য। লিয়ান চোখ বন্ধ করে মায়ের গলা জড়িয়ে ধরল। তার কণ্ঠ কেঁপে উঠল, জোরে চিল্লায় চিল্লায় কান্না করতে শুরু করলো। মা, আমার খুব কষ্ট হচ্ছে, খুব। মিসেস চৌধুরী তার ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, জানি বাবা, জানি, কিন্তু কষ্টের ঔষধ নিজেকে আঘাত করে না। চলো হসপিটালে যাই, আগে হাতটা দেখাই, রক্ত বন্ধ করতে হবে। তিনি জোর করে দাঁড় করালেন লিয়ানকে। তারপরে পানি দিয়ে পরিষ্কার করে দিলেন হাতটা। তুমি এখনই হাসপাতালে চলো, একটুও কথা বলবে না? লিয়ান মাথা নত করে রইল, কিচ্ছু বলল না। মিসেস চৌধুরী গাড়ি ড্রাইভ করে ছেলেকে নিয়ে হসপিটালে গেল। ড্রেসিং রুমে বসে লিয়ান চুপচাপ হাত বাড়িয়ে রেখেছে। নার্স তার কাটা ফোলা ফেটে যাওয়া জায়গাগুলো পরিষ্কার করছে, কিন্তু লিয়ান নিজের দুনিয়ায় নেই। সে ফিসফিস করতে শুরু করলো, সিজুকা, তুমি কেন আমাকে থামালে? তুমি কেন ওর হাত ধরলে? আমি তোকে হারাতে চাই না সিজুকা। নার্স থমকে গেল লিয়ানের কথা শুনে। মিসেস চৌধুরী তার পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি চোখ নামিয়ে ফেললেন, যেন তিনি তার ছেলের কষ্ট শুনতে চায় না। কিন্তু লিয়ান থামল না। তুমি আমার নও সিজুকা, তুমি আমার সম্পর্কে জানো না, কিন্তু আমার সব কিছু, সবটা জুড়ে শুধু তুমি। নার্স চোখাচোখি করলো লিয়ানের মায়ের সঙ্গে, একটা অসহায় সহানুভূতি। মিসেস চৌধুরী নিঃশ্বাস টেনে বললেন, লিয়ান, চুপ করো, তোমার মন ভেঙেছে, মাথা তো ঠিক আছে, নিজেকে হারিও না। কিন্তু লিয়ান শুধু দূরে তাকিয়ে ফিসফিস করতেই থাকলো, যেন মনে হচ্ছে সে অনেক একটা জগতে চলে গেছে। আমি ওকে ছাড়া বাঁচব না। মিসেস চৌধুরী আবার চোখ মুছে বললেন, প্রেম যদি নিয়তি হয় ফিরে আসবে, না হলে তুমি আরো ভালো কাউকে পাবে, কিন্তু মার কুল খালি করে যাওয়ার মতো ভুল করো না লিয়ান।
তার কথা শুনে লিয়ান আর কিছু বলল না। নার্স ব্যান্ডেজ পেঁচিয়ে দিল পুরো হাতে। ব্যান্ডেজ শেষে হাসপাতালের বাইরে বেরিয়ে এলো লিয়ান। হাতটা ব্যথা করছে কিন্তু তার গায়ে লাগছে না। রাতের ঠান্ডা হাওয়ায় রাস্তা নিস্তব্ধ। লিয়ান ধীরে ধীরে হাঁটতে লাগলো, চোখ শূন্য। ঠিক তখন একটা বাইকের শব্দ। লিয়ান মাথা তুলল। দূরে হাইওয়ের ধারে স্টিল লাইটের আলোয় সে দেখল একজন লোক বাইকের পিছনে বসে আছে, কালো শার্ট, আর সেটা আর কেউ নয়, আরিয়ান। কেউ তাকে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। বাইকটা দ্রুত গতিতে দূরে চলে যেতে থাকলো। লিয়ান স্থির দাঁড়িয়ে তাকিয়ে রইল। তার চোখে আবার সেই ভয়ঙ্কর ছায়া ফিরে এলো। ধীরে ধীরে তার ঠোঁট দুটো কেঁপে উঠল। আবার ওকে লাগবে, তুই ওর যোগ্য না। ওর এমন একজনকে লাগবে যে ওকে হারাবে না, অনেক ভালোবাসবে আমার মতো। বাইকের লাইট অন্ধকারে মিলিয়ে গেল আর লিয়ানের চোখে একটা শব্দ ফুটে উঠল। আমি হারাবো না। লিয়ানের বুকের ভেতর ধরফর করা আগুন যেন আশেপাশের সব বাতাসকে গরম করে দিচ্ছিল। মিসেস চৌধুরী সবে বেরিয়েছেন, হাতের রক্ত এখনো সাদা কাপড় ভিজে লাল করে ফেলেছে। ঠিক তখনই লিয়ান গাড়ির দরজা খুলে বসে একটা কথাও বলল না। তার মা চমকে উঠে বললেন, লিয়ান, কোথায় যাস? আমাকে বাসায় নিয়ে যা। কিন্তু লিয়ান তখন একদম অন্য জগতে। চোখে অদ্ভুত এক অন্ধকার, ঠোঁটের কোণে টেনে ওঠা ভয়ঙ্কর হাসি। লিয়ান শুধু বলল, মা, তুমি বাসায় যাও, আমি পরে আসছি। মায়ের ডাক, চিৎকার, অনুরোধ কিছুই আর কানে ঢুকলো না। ইঞ্জিন গর্জে উঠল। 1 সেকেন্ডে গাড়ি ছুটে গেল হাসপাতালের গেট পেরিয়ে। দূর থেকে লিয়ান দেখলো আরিয়ান একটি বাইকের পেছনে বসে কোথাও যাচ্ছে। এবার শিওর হয়ে নিল এটা আরিয়ান। তারপরে বাইকের সামনে একজন লোক চালাচ্ছে। ভেতরের মধ্যে স্পষ্ট দেখা না গেলেও আরিয়ানের শরীরের ভঙ্গিমা সে চিনে ফেলল মুহূর্তেই। লিয়ান গাড়ির গতি এক ঝটকায় বাড়িয়ে দিল। হাসিটা আরো গভীর হলো, এক ধরনের অসুস্থ বিপজ্জনক দানবী হাসি। নিজের ক্ষত ভুলে, ব্যথা ভুলে, সব কিছু ভুলে সে শুধু একটাই বাক্য ঠান্ডা স্বরে বলল, আরিয়ান, গুড বাই। আবার ইলা চিরতরে আমার। মুহূর্তেই গাড়ি ছুটে গেল। রাস্তার বাতাস চিৎকার করলো। রাস্তার আলোগুলো একের পর এক পেছনে সরে গেল। আর তারপর ধাম, একটা প্রচণ্ড গর্জন। আরিয়ানদের বাইকটা সাইডে উঠে উড়ে গেল রাস্তার এক পাশে। আরিয়ান ছিটকে পড়ে সোজা পাশের কংক্রিটের দেওয়ালে সজোরে ধাক্কা খেল। তার শরীরটা গড়িয়ে গিয়ে নিথর হয়ে পড়ে রইল। দূর থেকে শুধু দেখা গেল লিয়ানের গাড়ি এক ঝটকায় বাঁক নিয়ে অদৃশ্য হয়ে গেল। যেন কিছুই হয়নি। 1 সেকেন্ড দেরি করলো না, একবারও ফিরে তাকালো না। রাস্তায় শুধু ধুলো উড়ল আর নিস্তব্ধতা। ফ্ল্যাশব্যাক 2 দিন আগের রাতের ঘটনা, যখন শাওন, রাফায়েল আর শামীম 3 জনের সামনে ধোয়া ওঠা কফি নিয়ে ছাদে চাঁদ দেখছিল। রাফায়েল আর শামীম দুজনেই একটা জিনিস লক্ষ্য করছিল কিছুক্ষণ ধরে। সেটা হচ্ছে শাওন ছুটি থেকে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছে। তার উপর আবার বলছে কোনো এক মেয়ের প্রেমে পড়েছে। ওই শাওন, কথা ঘুরাচ্ছিস কেন? তোর কি হয়েছে ভাই? বল না। আর কে সেই মেয়েটা? হ্যাঁ, কে সে রমণী যে আমার বন্ধুর এই পাথরের দেয়াল ভেদ করে ঢুকে পড়েছে? কে সে ভাগ্যবতী নারী? শামীমের কথায় রাফায়েল হেসে উঠল। শাওন প্রেম করছে, কারো জন্য ব্যাকুল হচ্ছে, এটা ভেবেই তারা হাসছে। শাওন কোনো কথা বলল না, শুধু কফির কাপটা টেবিলে চেপে ধরল। তার চোখের ঝলকে উঠল একটা স্মৃতি। বিয়ের দিন দৌড়ে আসা একটা মেয়ে যে তাকে আবির মাখিয়ে আবার দৌড়ে চলে গেল। রাফায়েল আর শামীম দেখে শাওন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এটা দেখে রাফায়েল শাওনকে ঝাঁকি দিল। শাওন চমকে উঠে নিজেকে সামলে নিয়ে বলল, তো ছাড় না এসব কথা, কাজের কথা বল। না, আজকে সত্যিটা না বললে ছাড়ছি না ভাই। তোকে 3 বার জিজ্ঞেস করেছি, এইবার যদি না বলিস আমি শপথ করে বলছি তোর মনে ঢুকে ওই মেয়েকে চুরি করে পালিয়ে যাব। এটা আমি প্যারেড গ্রাউন্ডে বলবো, শাওন গার্লফ্রেন্ডের জন্য রাতে কাঁদে। দুজনের বোকাটে হাসিতে শাওন বিরক্ত, কিন্তু ভেতরে কথাও নরম হয়ে গেল। সে জানতো এই দুজন তার সবচেয়ে কাছের মানুষ। যখন সে মারা যাওয়ার মুখোমুখি থাকবে, ঠিক এরা দুজনেই বলবে, ভাই চিন্তা করো না, আমরা আছি। অবশেষে শাওন ধীরে বলল, ঠিক আছে শোন, কিন্তু কাউকে বলবি না। রাফায়েল আর শামীম এবার হুমড়ি খেয়ে এগিয়ে এলো শাওনের দিকে। আমি আমার কান বাদে আর কাউকে বলবো না। আমার আত্মাও জানবে না, প্রমিস।
শাওন একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তার চোখে ধীরে ধীরে ফুটে উঠল ইলার প্রথম দিনটার স্মৃতি, যখন ইলা শাওনকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছিল। শাওনের বিয়ের দিনের গল্প ফ্ল্যাশব্যাকে চলে গেল শাওন। সেদিন দুপুরে আমি যখন আদিবের শ্বশুর বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি বাজারে মানুষের কাছে অ্যাড্রেস জেনে নিচ্ছিলাম। ঠিক সেই সময় একটা 18 থেকে 19 বছর বয়সী মেয়ে আমার সামনে আসে। তাকে দেখে আমি প্রথমে কিছুটা অবাক হই, এই রানাঘাটে পড়ি আমার সামনে কিভাবে আসলাম। তারপরও এই মেয়ে জিজ্ঞেস করে আমি কই যাব। আমি অ্যাড্রেস বললে আমাকে নিজের বাইকে করে নিয়ে গিয়ে ইচ্ছা করে রাস্তা ভুল দেখিয়ে দেয়। সেদিনের পর আমার তার উপর মেজাজ খারাপ ছিল। আমি সবসময় ইগনোর করে চলতাম, কিন্তু তার রূপ, তার দুষ্টুমি বারবার আমাকে তার প্রতি আকৃষ্ট করত। তাই আমি সারাক্ষণ ফোনে মনোযোগ দিতাম, যাতে ওই মেয়ের প্রতি আমার নজর না যায়। তো বিয়ের দিন সকালে সবাই আবির খেলছিল, ওই মেয়ে আমাকে আবির দিয়ে দৌড়ে পালাচ্ছিল। তো আমি একটু দুষ্টুমি করে তার পিছু পিছু ছাদে গিয়ে তাকে আবির দিয়ে আসি। আর এটা আমার জীবনের কাল হয়ে যায়। কোন এক বান্দির পোলা নামাইয়া সেটা ছবি তুলে এআই দিয়ে কিসিং ভিডিও বানিয়ে ভাইরাল করে দেয়। আমি তো বিয়ের অনুষ্ঠান শেষ করে রাতে ঘুমিয়ে যাই। তো পরের দিন সকালে চিল্লাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে শুনি আমার ওর মেয়ের ভিডিও নাকি ভাইরাল হয়েছে। নিচে গিয়ে দেখি মেয়েটাকে তার মা খুব মারছে, কিন্তু তবুও ওই মেয়ে আমার নাম বলেনি, যে বিরোধী ছেলেটি আমি ছিলাম। আমি সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে গেলাম। মেয়েটা দাঁড়িয়ে আছে, ভয় কাঁপছে, কান্না করছে, চুল মুখে লেপটে গেছে, চোখে আতঙ্ক। আমি তার বাড়ির লোকদের বললাম এটা এডিট করা ভিডিও, কিন্তু কেউ বিশ্বাস করলো না। উল্টা আমাদের দুজনকে কর দিয়ে বিয়ে দিয়ে দিল। বল, এটা কি মেরুনার মতো? আর আমি আমার আব্বুর বাধ্য ছেলের মতো বিয়ে করে নিলাম। যেহেতু আব্বু কথা দিয়ে ফেলেছিল, আমাদের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সত্যটা কেউ বিশ্বাস করলো না। রাফায়েল 2 হাত মাথায় নিয়ে দাঁড়িয়ে রইল। মানে এইভাবে? রিয়েলি ভাই? চলচ্চিত্রের থেকেও বেশি ফিল্মিভাবে তো বিয়েটা হয়েছে রে। ওরে বাবা, তুই তো আসলে নাটক নিয়ে হাঁটিস। তুই কট খেয়ে বিয়ে করে নিলি ভাই, আবার ওই মেয়ের প্রেমে পড়ে গেলে। কিন্তু ভাই শোন না, মেয়েটা কেমন বল না, সুন্দর নাকি শুধু কিউট? হ্যাঁ হ্যাঁ, আমরা না দেখলে বিশ্বাসই করতে পারবো না। তোর ডানাকাটা পরি কেমন দেখতে ভাই? ছবি দে শাওন, দে দে দে। শাওন মুখ ঘুরিয়ে নিল। সে ইলার ছবি কাউকে দেখাতে চায় না, কাউকে না। কিন্তু এদের দুজনের মুখের এক গাদা প্রশ্ন, এক গাদা চাপ, আর না দেখালে মাথা খেয়ে শেষ করবে। সব কিছু মিলিয়ে ভেবে শাওন বিরক্ত হয়ে বলল, তোরা শান্ত হবি না তাই তো? ঠিক আছে। শাওন আস্তে করে ফোন খুললো, গ্যালারিতে গেল, একটা ছবি বের করলো, তার আর ইলার বিয়ের ছবি। রাফায়েল আর শামীম দুজন একসাথে চিৎকার করলো, হায় আল্লাহ, এত সুন্দর! তুই তো রীতিমতো রাজকন্যাকে বিয়ে করে ফেলেছিস ভাই। তিনজনের সামনে রাখা কফির কাপগুলোতে ধোঁয়া উঠে মিলে যাচ্ছে, কিন্তু এখন এদের কারো মনে কফি নেই। রাফায়েল আর শামীমের চোখ শুধু আটকে আছে শাওনের হাতে ধরা ফোনটার স্ক্রিনের সেই ছবি, শাওন আর ইলার বিয়ের ছবি। রাফায়েলের মুখটা হঠাৎ শক্ত হয়ে গেল, হাসি উধাও, চোখে একটা অবাক, হতবাক, অচেনা ঝড়। শামীম তো এখনো রাজকন্যা করে যাচ্ছে, কিন্তু রাফায়েল আর একদম যান্ত্রিক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। শাওন, তোর বইয়ের নামটা কি ইলা তালুকদার? ইলা তালুকদার। কিন্তু তুই কিভাবে জানলি? রাফায়েল 2 হাতে মাথা চুলকে উঠে দাঁড়ালো, তারপর এমন নিঃশ্বাস ফেললো যেন বুকের ভেতর জমে থাকা পুরনো ধুলো হঠাৎ উড়ে বেরিয়ে এলো। মানে এই মেয়েটাই ইলা তালুকদার? এইটাই? স্বামীর থমকে গেল, শাওনের চোখে অবাক ভাব, তারপর ধীরে জিজ্ঞেস করলো, তুই আগে থেকে চিনিস ওকে? রাফায়েল গভীর নিঃশ্বাস নিল, ঠোঁট কামড়ে চেয়ে রইল চাঁদের দিকে, তারপর খুব আস্তে, খুব ভারী গলায় বলল, এই সেই মেয়ে যাকে প্রথম দেখায় আমি বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে রিজেক্ট করেছিল। স্বামীর প্রায় লাফিয়ে উঠল। হ্যাঁ, কি বলিস? শাওনের বুক ধপ করে উঠল, কানের কাছে যেন রক্ত জমে বাঁচছে। এক মুহূর্তে তার মন অদ্ভুত ভারী হয়ে গেল, যাকে সে এখন বুকের ভেতর আগলে রাখতে চায়, যে মেয়েটার হাসিতে সে বেঁচে থাকতে চায়, যে তার বউ, তার ইলাফুল আরকিন রাফায়েলের বউ হতে চেয়েছিল। তারপরে ধীরে ধীরে রাফায়েল আবার বলতে শুরু করলো। রাফায়েলের কণ্ঠ ভারী হয়ে উঠল। 1 বছর আগের কথা, ছুটিতে বাড়ি যাওয়ার পরে আন্টি আমাকে ডেকে বলেছিল এক মেয়ে আছে ইলা তালুকদার, চাইলে দেখতে যেতে পারি। তার বান্ধবীর মেয়ে, ভালো ফ্যামিলি, ভালো মেয়ে, তাই বলেছিলাম যাব। আব্বু আম্মুর সাথে তাদের বাড়িতে গিয়েছিলাম দেখতে। যেদিন ওকে দেখতে গিয়েছিলাম, ওকে আমি দেখার সাথে সাথেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করলে এই মেয়েকেই করব।
তারপরে আলাদা কথা বলতে চাইলাম, সেখানেও এমন এমন কথা বললো না যে না হেসে থাকতে পারিনি। ও ভেবেছিল এই কথাগুলো বললে হয়তো আমি ওকে বিয়ে করব না, কিন্তু ওকে অবাক করে দিয়ে আমি বলেছিলাম আমি তো বিয়েতে রাজি। সব ঠিক আছিল, কিন্তু তার বাবা সময় চেয়ে নিল। আমরা সময় দিলাম, কিন্তু আমি পরের দিন তার সাথে দেখা করি। সে বলে আমাকে বিয়ে করতে পারবে না, আমাকে সামনাসামনি না বলে দেয়। কোনো ঘোরানো কথা ছাড়াই কেউ কাউকে না বলতে পারে, এটা তো আমার কাছে কিছু নতুন না। কিন্তু ওর নাটা ছিল অন্যরকম। সামির আগ্রহ নিয়ে এগিয়ে এলো। কি বলেছিল? রাফায়েল হালকা কাপা স্বরে বলল, ও বলেছিল আমি বিয়ে করব না, কারণ আমি কাউকে ভালোবাসি। আমার ভয়েস কিংকে না দেখে, না জেনে, না বুঝে আমি তাকে ভালোবেসেছি। আমার এই মন অন্য কাউকে মেনে নিতে পারবে না। শাওনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভয়েস কিং নামটা তো চেনা চেনা লাগে। টিকটকে কারো একজনের ভিডিও দেখতো, সেও নাকি আর্মি ছিল, কিন্তু নামটা বলেনি। বাট শালাই ভাগ্যবান, ইলার মতো একজনের ভালোবাসা পেয়েছে। ওই দিন আমার চোখ লাল হয়ে গিয়েছিল, প্রচণ্ড কেঁদেছিলাম। কিন্তু তখনই বুঝেছিলাম কাউকে ভালোবেসে না পেলে কেমন লাগে। ও আমাকে রিজেক্ট করেনি, কাউকে ভালোবেসে ফেলেছে। আর তার ভালোবাসাটা ছিল পবিত্র। দুদিন পর জানতে পারলাম ও নাকি বিয়েটা ভেঙেছে বলে ওর মা নাকি ওকে খুব মেরেছিল। ও খুব কষ্টে ছিল তার ভয়েস কিং এর জন্য, কিন্তু ওই ছেলেটা সেটা কখনো বুঝেনি। সামির ফিসফিস করে বলল, মানে ইলা বিয়েটা করেনি বলে ওর মা ওকে মেরেছিল? রাফায়েল মাথা নেড়ে বলল, হ্যাঁ। আর এই কিছু হলেই ওর মা ওকে মারে। আমি মেয়েটাকে না চেনে অনেক কষ্ট দিয়েছি রে, আমি অনেক মেরেছি। শাওনের নিঃশ্বাস আটকে গেল। তার সামনে ভেসে উঠল সেই দিনের ইলা নাম। চোখ ভয়ে কাঁপছে। মায়ের হাতে মার খেয়ে দাঁড়িয়ে আছে, আর শাওন দাঁড়িয়ে চিৎকার করছে। এটা এডিট করা ভিডিও, কিন্তু কেউ শুনছিল না। তখন থেকে মনে হতো মেয়েটা খুব ভাঙা কিন্তু সাহসী। কিন্তু আমার একটা আফসোস, মেয়েটা তার ভয়েস কিংকে পেল না। শাওনের বুকটা ধক করে উঠল। ইলা, এই সেই ইলা যে তার সাথে কথা বলার জন্য ছটফট করত, কিন্তু সে পাত্তা দিত না। মেয়েটা এতটা তার জন্য পাগল ছিল, আর শাওন জানতেই পারেনি। তোকে আর আফসোস করতে হবে না। হ্যাঁ, আর আফসোস করে কি হবে, সব তো শেষ হয়ে গেছে। কিছু শেষ হয়নি, আজ থেকে শুরু হলো। মানে কি? মানে হচ্ছে ওই ভয়েস কিং আর কেউ নয়, আমি ছিলাম। আর সে যাকে চেয়েছিল তাকে পেয়েছে। রাফায়েল ধীরে বসে পড়ল শাওনের পাশে। তার গলা ভারী, কিন্তু এবার ব্যথা নেই, এবার আছে হালকা একটা হাসি। ভাই, তুই সত্যি বলছিস তুই সেই ভয়েস কিং? সামির এবার জোরে হেসে উঠল। এটা কি ভাগ্য রে ভাই, তোর জন্য ঠিক ছিল ওই মেয়ে, যাকে সত্যি ভালোবাসলো, যাকে বিয়ে করতে চাইলো, সে তুই। শাওন মাথা নিচু করে ফেললো, কণ্ঠ নরম হয়ে গেল। আজ থেকেও আমার সব ভাই, আমার জন্য আর কষ্ট পেতে হবে না তোমাকে, লিটল হার্ট। ভাই তুই কথা বাদ দে, মেয়েটাকে আর কষ্ট দিবি না। শাওন লজ্জায় মাথা ঘুরিয়ে বলল, ভাই আমি 1 বছর ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমাকে কেউ মেসেজ দিলে আমি আগে নাম জিজ্ঞেস করতাম, আর বাসা কোথায় সেটা জিজ্ঞেস করতাম, এই আশায় যে ইলা মেসেজ দেবে, কিন্তু ও আর ফিরে আসেনি। তাহলে ইলা যে তোর সামনে এত ঘোরাঘুরি করলো, তোর কি মনে হয়নি এটাই সেই মেয়ে? অনেকবার মনে হয়েছে, কিন্তু ইলা আর ওই ইলা অনেক পার্থক্য। ওই ইলা সবসময় দুষ্টুমি করতো, আর এই ইলা সবসময় চুপচাপ থাকে। আর বড় কথা, ইলা বলেছিল তার বাড়ি বগুড়াতে, আর এই ইলার বাড়ি তো দিনাজপুর। এ তাহলে কিভাবে বুঝবো এটাই সেই ইলা? রাফায়েল আর সামির দুজনই চিৎকার করে উঠল। তার মানে তুই আরো 1 বছর আগেই প্রেমে পড়েছিস তোর ইলা ফুলের? তাদের হাসি ছাদ জুড়ে ছড়িয়ে গেল, কিন্তু সেই হাসির ভেতরে আরো একটা সত্য খুব নিঃশব্দে জন্ম নিল। শাওন প্রথমবার বুঝলো ইলা শুধু একাই তাকে ভালোবেসে গেছে। এবার তার পালা ইলার সব কষ্ট দূর করে দেওয়া। আর রাফায়েল প্রথমবার মুক্ত হলো সেই পুরনো শূন্যতা থেকে। এখন সেও অনেক খুশি, ইলা তো তার ভয়েস কিংকে পেয়েছে। ইলার অতীত আর বর্তমান দু জায়গাতেই তার হৃদয়ের রাখা পুরুষ এখন তার স্বামী মেজর আরিয়ান খান শাওন। আর আকাশের দিকে তাকিয়ে শাওন মনে মনে বলল, লিটল হার্ট, তুমি জানো না তোমার জন্য নতুন গল্প অপেক্ষা করে আছে। আকাশে চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে, ঠিক যেমন শাওনের বুকের ভেতর লুকিয়ে আছে হাজারটা ঝড়, জ্বালা, অপরাধবোধ, প্রেম, সব মিলিয়ে একটা বিস্ফোরণ। রাফায়েল কিছুক্ষণ চুপ করেছিল, তার মুখে আর আগের মতো হাসি নেই। সে শাওনের দিকে হালকা ঝুঁকে আবার বলল, শাওন, তাহলে কিছু কথা পরিষ্কার করি। তুই বলেছিস তুই সেই ভয়েস কিং যাকে ইলা ভালোবেসেছিল, যে মানুষটাকে না দেখেও বিয়ে করতে চেয়েছিল? শাওন মাথা নিচু করে শুধু একটা নিঃশ্বাস ছাড়ল।
তাই উত্তর স্বামী তো প্রায় ঝাঁপিয়ে পড়ল উত্তেজনায়। ভাই ভাই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মানে তোর বউ তোর প্রেমে পড়েছিল, আবার তুই তার প্রেমে পড়েছিলি। দুজন একে অন্যকে খুঁজছিস, কিন্তু জানিস না কে কে। এটা সিনেমাকেও হার মানাই। হাই খোদা, এত লাকি মানুষও পৃথিবীতে আছে নাকি? রাফায়েল এবার আস্তে করে শাওনের কাঁধে হাত রাখলো। তার গলা আগের মতো শক্ত নয়, বরং খুব নরম, ভাইয়ের মতো, বন্ধুর মতো, মানুষের মতো। আমি আজকে খুব খুশি। আমি খুশি যে ইলার ভালোবাসার ভুল মানুষের কাছে যায়নি। কিন্তু তুই ওকে সত্যিটা বলবি না? ও সারা জীবন ভয়েস কিংকে খুঁজছিল, যে মানুষটাকে মনে করে বাঁচতে শিখছিল। তুই যদি এখনই বলিস, ও আনন্দে কান্না করে দেবে মনে হয়। শাওন চোখ বন্ধ করে ফেললো। ভেতরে একটা আগুন, আবার একটা গভীর স্নেহ, দুটোই লড়ছে। সে ধীরে ধীরে বলল, না। এই একটা শব্দ শুনে রাফায়েল আর স্বামীর দুজনেই চমকে উঠল। না মানে কি? তুই বলবি না কেন এটা শাওন? শাওন আকাশের দিকে তাকালো। মেঘের আড়ালে চাঁদ, চোখে হালকা জল চিকচিক করলো, কিন্তু সে আড়াল করলো তাড়াতাড়ি।